খবরের দিকে নজর রাখবো, হাওড়ার দিকে নজর রাখতেই হবে। হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ। হাওড়ার বজরংবলী কারখানায় সিলিন্ডার লিক করে আগুন। সিলিন্ডার লিক করে আগুনে যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত আহত বেশ কয়েকজন শ্রমিক। হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ, আর বিস্ফোরণে এখনো পর্যন্ত আহত বেশ কয়েকজন। হাওড়ার বজরংবলী কারখানায় সিলিন্ডার লিক করে আগুন, আর সেই আগুনের ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক তারা আহত হয়েছেন যেমনটা জানা যাচ্ছে। হাওড়ার কারখানায় গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ। সরাসরি চলে যাব, দেবাশিস চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, কি পরিস্থিতি এই মুহূর্তে, যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা? দেখো, তাদেরকে ইতিমধ্যে এখান থেকে উদ্ধার করে প্রথমে টিএল জয়সওয়াল হাসপাতাল অর্থাৎ ঘুষুরি উত্তর হাওড়ার যে টিএল জয়সওয়াল হাসপাতাল সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএমে। একজনের হাতের বেশ কিছু অংশ সেটি কিন্তু উড়ে গেছে এবং একজনের পায়ের অংশ উড়ে গেছে। এবং উড়ে গেছে নয়, শুধু উড়ে যাওয়ার পর সেই শরীরের দেহাংশের বেশ কিছু চিহ্ন ছেড়ে গেছে কারখানা থেকে প্রায় কয়েকশো মিটার দূরের দেওয়ালে পাঁচিলে। এবং শুধু তাই নয়, যে বিস্ফোরণ, যে সিলিন্ডার অর্থাৎ এই যে অক্সিজেন সিলিন্ডারগুলি রয়েছে যেগুলি দিয়ে লোহা কাটা হয়, এলপিজি এবং অক্সিজেনের সঙ্গে মিশিয়ে যে কাটিং তৈরি করা হয়, সেই লোহার ফ্লেম দিয়ে যে লোহা কাটা হচ্ছিল সেই সিলিন্ডার ব্লাস্ট করে। সিলিন্ডার ব্লাস্ট করে 1 কিলোমিটার, মানুষের অভিযোগ 1 কিলোমিটার, প্রায় 700-800 মিটার, 1 কিলোমিটার দূরে বিভিন্ন জায়গায় সেই লোহার টুকরো অর্থাৎ বিস্ফোরণ হওয়া সিলিন্ডারের টুকরো সেখানে ছিটকে পড়ে। মানুষের বাড়ির বাথরুম সেখানে পর্যন্ত ছিটকে পড়েছে লোহার টুকরো। এবং এই যে এলাকার বেশ কয়েকটি কারখানা, সেই কারখানার সেট পর্যন্ত ভেঙে দিয়েছে এই বিস্ফোরণ হওয়া সিলিন্ডারের ছিটকে যাওয়া অংশ। ইতিমধ্যে হাওড়া সিটি পুলিশের নর্থ ডিভিশন ডিসি নর্থ যিনি রয়েছেন বিশপ সরকার, তিনি ঘটনাস্থলে এসছেন। রয়েছে বেলুড় থানার একাধিক আধিকারিকরা। তবে এখানকার মানুষদের অভিযোগ যে এইভাবে একেবারে কোনো রকম নিরাপত্তা ছাড়াই এখানে এই ধরনের লোহা কাটাইয়ের কাজ চলতো, যেখানে নজরদারির অবশ্যই বজরংবলীর মতন একটি কারখানা, যে বজরংবলীর নামটাই যেখানে এশিয়া জুড়ে একটি নাম রয়েছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে শ্রমিকদের কাজকর্ম করা, তা কিন্তু নজরদারির অবশ্যই অভাব ছিল। এই প্রথম নয়, এর আগে একাধিক এই ধরনের বিস্ফোরণ ঘটেছে ঠিক এই রাস্তার উল্টো দিকে অগ্রসেন স্ট্রিট, কয়েক বছর 2 বছর আগে সেখানে বিস্ফোরণ ঘটেছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে আহতরা হয়েছে তাদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। এমনকি সবচেয়ে বড় গুরুতর অভিযোগ উঠছে, যখন বিস্ফোরণ ঘটে সেই কারখানায় অন্যান্য যারা ছিলেন, মালিক কর্তৃপক্ষ যারা ছিলেন, তারা কার্যত পালিয়ে যায় তাদেরকে উদ্ধার না করে। স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে। একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে, পরিস্থিতির উপর নজর রাখো দেবাশিস। तो हल्ला हुआ कि सीसी कल में फिर भाग दौड़ कर निकल कर देख रहे हैं विक्टोरिया में। ये आदमी जो आप लोग देखे फोटो, आप लोग का ये हाल पड़ा हुआ है। आधा घंटा से यहाँ पर कोई आदमी नहीं उठा रहा है। हम लोग आने के बाद सारा हम लोग अपना टीम का आदमी जो है देख रहे हैं। आने के बाद लोकल 21 नंबर वार्ड का प्रेसिडेंट सलमान खान फोन किया है, हम लोग आए, उसके तरफ से हम लोग सबको मिलकर टोटो पर बैठा के अभी उनको हवा भेज रहे हैं। ये बात है, यहाँ पर जनता गोदाम में कोई आदमी हाथ नहीं लगाया है, ये दुख की बात है। हादसा किसी का साथ कभी भी हो सकता है, लेकिन चाहिए किसी को सपोर्ट करने के लिए, कोई सपोर्ट किया नहीं है। অর্থাৎ শ্রমিকদের মধ্যে একটা বিক্ষোভ রয়েছে, কারণ যে সময় এই বিস্ফোরণ ঘটে সেই সময় কারখানাতে মালিক পক্ষের যারা মানুষজন লোকেরা রয়েছেন তারা ছিলেন, কিন্তু এই ঘটনার পর কার্যত পালিয়ে যায় মালিক পক্ষ, এমনটাই অভিযোগ উঠে আসে। এবং একের পর এক ঘটনা এই এলাকায় ঘটেছে। শুধু বজরংবলী কারখানায় আজকে সিলিন্ডার লিক করে আগুন, এর আগেও একাধিক ঘটনা ঘটেছে এই এলাকায়। সরাসরি চলে যাবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে, দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, শ্রমিকদের মধ্যে একটা রাগ, একটা ক্ষোভ রয়েছে, কি থেকে এই ক্ষোভ? দেখো, অবশ্যই যে ক্ষোভ রয়েছে, যেখানকার মানুষজন যারা আশেপাশে কারখানা ছিল, স্থানীয় বাসিন্দারা, তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। আতঙ্ক এই কারণে যে এখানকার যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের সিলিন্ডার যে টুকরো, সেই টুকরো গিয়ে পৌঁছচ্ছে কোথায়, প্রায় 1 কিলোমিটার দূরে। অর্থাৎ এইখানে যেভাবে কাজ করা হয় সেই কাজে যেরকম করে মানুষের অর্থাৎ শ্রমিকদের নিরাপত্তা নেই, ঠিক তার পাশাপাশি আশেপাশে যে মানুষজনরা থাকে তাদেরও কোনো নিরাপত্তা নেই, তা কিন্তু প্রমাণিত। তার কারণ এই যে বিস্ফোরণের
ঘটনা ঘটলো, এটা কিন্তু এই এলাকায় প্রথম নয়, এর আগে একাধিক এই ধরনের বিস্ফোরণ ঘটেছে, যেখানে কিন্তু দাঁড়িয়ে বারবার করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। এবং পুলিশ এর আগেও কি অগ্রসেন স্ট্রিট অর্থাৎ বেলুর থানার সামনে, বেলুর থানার অন্তর্গত অগ্রসেন স্ট্রিট, সেখানেও ঠিক একই রকম বিস্ফোরণ ঘটে, সেখানেও গিয়ে অর্থাৎ এই যে কাটিং অর্থাৎ লোহা কাটাই যে নিয়ম, সেই নিয়মটা কিন্তু সেখানে মানা হয় না। ইতিমধ্যে ঘটনাস্থলে র্যাব নিয়ে আসা হয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরা। কিছুক্ষণ আগে দমকল কর্মীরা ছিলেন, দমকল কর্মীরা সেখান থেকে বেরিয়ে গেছেন, সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছে পুলিশের একাধিক আধিকারিক। কিন্তু বারবার করে অভিযোগ তো রয়েছে, এই অভিযোগ তো রয়েছে প্রায় 1 কিলোমিটার দূরে কারখানার ওপরে দাগ দেখা যাচ্ছে। আপনারাও তো নিরাপদ নয় তাহলে সাধারণ মানুষ? না নিরাপদ নেই এখানে। এইভাবে মাল উড়লে আর কার মাল আছে সে সামনে নেই, কি করে বলতে পারবো কি হচ্ছে। পুলিশের নজরদারি কি অভাব? মানে পুলিশ তো এখানে আসেই না, তাহলে তো এইভাবে কাটাই করা হচ্ছে, কোনো নিরাপদ? এইটা লোহা মার্কেট, এখানে এইসব কাজ হয় সবসময়। লোহার মার্কেটে গ্যাস কাটিং, লোহার মাল কাটিং হয়। কিন্তু নিরাপদের ব্যবস্থাটা রাখতে হবে কারখানায়। নিশ্চয়ই। এটা কি ছিল না? একেবারে না, একেবারেই অভিযোগ, সরাসরি অভিযোগ করছে কোনো নিরাপদ। এই এলাকায় দেবাশিস একাধিক কারখানা রয়েছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে যারা এখানকার বাসিন্দা তারাও কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন, রীতিমতো আতঙ্কে রয়েছেন তারাও। ধন্যবাদ দেবাশিস। লোকসভা ভোটে কোচবিহারে একমাত্র কেন্দ্র উত্তরবঙ্গের যেখানে তৃণমূল জয় পায়, আর তারপরে কোচবিহারে নয়া সমীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজ সাক্ষাৎ। অনন্ত মহারাজের বাড়িতে যান আজ মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের দীর্ঘক্ষণ কথা হয়, আর সেই কথাতেই, সেই বৈঠকেই নয়া রাজনৈতিক জল্পনা রয়েছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, এই কোচবিহারে লোকসভা ভোটে কোচবিহার জয় তৃণমূলের, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের সাক্ষাৎ রাজনৈতিক জল্পনা তো আরো বাড়িয়ে তুলছে। একদমই তমশ্রী, দেখো বিগত কয়েক বছরে আমরা যে দেখেছি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ অনন্ত মহারাজের বাড়িতে গিয়েছেন, দেখা করেছেন, এবং বিজেপির যেসব নির্বাচনী প্রচারগুলো হতো সেই সব প্রচারগুলোতেও হাজির থাকতেন অনন্ত মহারাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সভা করতে আসলে সেখানে অনন্ত মহারাজকে দেখা যেত, অমিত শাহ নির্বাচনী সভা করতে আসলে সেখানে অনন্ত মহারাজকে দেখা যেত। ঘনিষ্ঠতা এতটাই বেশি ছিল যে অনন্ত মহারাজকে রাজ্যসভার সাংসদ করে পাঠায় বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই যে বেটারের যে দাবি, অনন্ত মহারাজদের যে দাবি উত্তরবঙ্গকে কেন্দ্র করে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল, সেই কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা যখন বিজেপির কেন্দ্রীয় সরকারের তরফে নাকচ করে দেওয়া হয়, তখনই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে। এরপর দেখা যায় বিজেপির যে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয় নিশীথ প্রামাণিককে, সেই প্রার্থী ঘোষণা নিয়েও অনন্ত মহারাজ কিছুটা ক্ষুব্ধ হয়, যার সঙ্গে ফলে বিজেপির মধ্যে দূরত্ব বাড়ে। এবং এরপর লোকসভা নির্বাচনে যখন ফল বেরোয় তখন দেখা যায় তৃণমূলের প্রার্থী যিনি জগদীশ বর্মা বসুনিয়া তিনি জয়ী হয়েছেন, বিজেপি পরাজিত হয়েছে। এবং রাজনৈতিক মহলের যেটা জল্পনা যে এই যে তৃণমূলের এই জয়, এর পেছনে মহারাজের অনন্ত রায়ের ভূমিকা আছে অনেকটা। সে কারণেই কুচবিহার সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে মহারাজ অনন্ত রায়ের বাড়িতে যান। এবার এই প্রথম মুখ্যমন্ত্রী মহারাজ অনন্ত রায়ের বাড়িতে গিয়েছেন এবং তাকে পান সুপারি দিয়ে স্বাগত জানান। পাশাপাশি তাদের মধ্যে প্রায় 8 ঘন্টার মতো বৈঠক হয়। কি বৈঠক হয়েছে সে বিষয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেননি, তবে অনন্ত মহারাজ যেটা বলেছেন একদম ওই জন্য সাক্ষাতে তিনি এসেছেন, তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। এবং এই যে দীর্ঘ 8 ঘন্টার বৈঠক, সেই বৈঠকেই রাজনৈতিক মহলের যেটা ধারণা আগামীতে যে 2026 সালের বিধানসভার নির্বাচন রয়েছে, যে ক্ষেত্রে তৃণমূল কোচবিহারে 9টি বিধানসভাকে পাখির চোখ করে রেখেছে, সেক্ষেত্রে এই 9টি বিধানসভা জিততে হলেই মহারাজের ভোট ব্যাংকের একটা বড় দরকার রয়েছে তৃণমূলের। সেদিক থেকে তাকিয়ে মুখ্যমন্ত্রী হয়তো মহারাজের সাথে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। এবং এর ফলে মুখ্যমন্ত্রী এবং অনন্ত মহারাজের মধ্যে একটা নতুন সমীকরণ গড়ে উঠছে, এটা বলাই যায়। তমশ্রী, বেশ। আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে? না, রাজনৈতিক কোনো আলোচনা না। আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করবো, কি করে বাধা দেবো? শুধু গ্রিন টি খেয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড।
আমি বিজেপি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি। আমি বিজেপি সংসদ হয়েছে, আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটা দেখায় নেই। দেখেছে বলেন, আমি যে বিজেপির একজন মেম্বার, আজ পর্যন্ত বলে নেই, বিজেপির কোনো নেতা বলে নেই। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, দামও ডাকছে না, আমাকে মানেই না ওরা। তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, আমার সঙ্গে বৈঠক করেছে। লোকসভা ভোটে কোচবিহারে জয় তৃণমূলের। আর জয়ের পর কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের নেতাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে একাধিক বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানবো। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, কোচবিহারের নেতাদের লোকসভা নির্বাচনে তারা যে সাফল্য এনেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার প্রশংসা করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহারের যে আসন, সেখানে এবারে আসনের লড়াই অত্যন্ত কঠিন ছিল এবং নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লড়াই করে জগদীশ বসুনিয়া তিনি জয়লাভ করেছেন। প্রথম থেকে একটা ভিন্ন মহলে ধারণা ছিল যে কোচবিহারের যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তাদের নিজেদের মধ্যে সমঝোতার যে অভাব, সেটা কোথাও গিয়ে প্রকট থাকলে ফলে তার একটা প্রভাব পড়তে পারতো। যে দেখতে পাওয়া গিয়েছে যে কোচবিহারে তারা সবাই মিলে একসাথে কাজ করেছেন এবং এই ধারা যাতে আগামী দিনেও বজায় থাকে, মূলত সেই সংক্রান্ত বার্তা তাদেরকে তিনি দিয়ে রেখেছেন। তবে উত্তরের বেশ কতগুলো জায়গাতে যে ফল খারাপ হয়েছে, সেই খারাপ ফলের কারণে কি কারণ, সেই সংক্রান্ত বিষয় নিয়েও সূত্রের খবর দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে কিছুটা হলেও ক্ষোভ প্রকাশ করতে দেখতে পাওয়া গিয়েছে বা শোনা গিয়েছে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে আগামী দিনে যেহেতু সামনে সিতাইয়ে বিধানসভার উপনির্বাচন রয়েছে, সেক্ষেত্রে প্রার্থী কি হবেন সেই সিদ্ধান্ত দলের উচ্চ স্তরের তরফ থেকে নেওয়া হবে। বাকিরা যেন এই বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য না করে, সেই সংক্রান্ত বার্তাও তিনি দলীয় নেতৃত্বকে দিয়ে গেছেন, এমনটাই সূত্রের খবর। বেশ। আর জয়ের পর কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায় মদন মোহন মন্দিরে যান, সেখানে পুজো দেন, আরতি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাসমেলাতেও আমার অনেকবার আসার সুযোগ আছে। সময় থাকলে আমি হয়তো শিবগঙ্গ মন্দিরেও একবার যেতে পারতাম, কিন্তু আমি আর একটা জায়গায় যাবো। আমি এখানে অল কাস্ট, অল কমিউনিটি, অল ক্রিড সকলকে সেবায়ের সহ, আমার মা বোনেরা ভাইরা সহ সবাইকে পুজো দিলাম। আর আমার বক্তব্য একটাই ছোট পত্রপত্রিকা ও একটা আবেদন ছিল যে আমরা একটা নতুন প্রস্তাব করেছি, গতকাল প্রার্থী বিক্ষোভ আর আজ ইস্তফা। বাগদায় বিজেপির প্রার্থী বিক্ষোভ চলছে। বিক্ষোভের পর এবার ইস্তফা, পদত্যাগ বাগদা 2-এর মণ্ডল সভাপতির। বিজেপি মণ্ডল সম্পাদকেরও পদত্যাগ। প্রার্থী নিয়ে বিরোধের জেরেই এই পদত্যাগ। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, ঠিক কি দাবি, কি কারণে পদত্যাগ করলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বাগদাতে গতকাল বিজেপির প্রার্থী হিসেবে বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করতেই বাগদাতে বিজেপির একাংশের কর্মী সমর্থকরা তারা মিটিং করে পরবর্তীতে হেলেঞ্চা বাজারে একটি বিক্ষোভ মিছিল করে। তাদের দাবি স্থানীয় প্রার্থীদেরকে দিতে হবে, কোনো বহিরাগত প্রার্থীকে আমরা চাই না। যথেষ্ট রকম উত্তেজনা ছড়ায় বিজেপির মধ্যে এবং তারপরেই দেখা যায় যে আজ সকালে বাগদা 2 নম্বর মণ্ডল বিজেপি সভাপতি সমীর বিশ্বাস, তিনি অন্যদিকে কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানও বটে, তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তারই সঙ্গে তার কমিটির সাধারণ সম্পাদক যিনি আছেন জ্যোতির্ময় দাস,
তিনিও জানিয়েছেন যে যদি সভাপতি না থাকেন সেক্ষেত্রে এই ভোট পরিচালনার ক্ষেত্রে সমস্যা হবে, সেই কারণে তিনিও পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। যথেষ্ট রকম উত্তেজনা ছড়িয়েছে, কারণ বিজেপি যেহেতু বাগদা আসনে এই 2024 সালের নির্বাচন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে অনেকটাই এগিয়ে ছিল এবং সেই আসনে দাঁড়িয়ে প্রার্থী বিভ্রাট নিয়ে যথেষ্ট রকম তাৎপর্য রয়েছে। প্রার্থী বহিরাগত, সেই কারণেই বিজেপির একাংশ বিক্ষোভ করছেন এবং আজও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে যে যদি 24 ঘন্টার মধ্যে না মানে তাহলে আজ তারা নির্দল প্রার্থী দেবে বলে ঘোষণা করেছিলেন গতকাল বিক্ষুব্ধরা। আজ তাদের আবার বৈঠক রয়েছে, যথেষ্ট রকম তাৎপর্য তৈরি হয়েছে এবং দেখা যাচ্ছে যে বিজেপির একটি অংশ এখনো পর্যন্ত তারা অনড়, তারা চাইছেন এই প্রার্থী পরিবর্তন করে নতুন প্রার্থী দেওয়া হোক যিনি বাগদার স্থায়ী বাসিন্দা। বেশ, সবাই মিলিতভাবে একটাই দাবি করেছিলাম উপর নেতৃত্বের কাছে যে আমাদের বাগদার ভূমিপুত্র যে কাউকে একটা টিকিটটা দেওয়া হোক, কিন্তু উপর নেতৃত্ব আমাদের বলেছিলেন হ্যাঁ বাগদার ভূমিপুত্রই হবে। কিন্তু যখন টিকিটটা দেওয়া হলো, বেরোনোর পর দেখতে পারলাম যে সেখানে বহিরাগত কোনো এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। আপনি মন্ডল সভাপতি থেকে রিজাইন করেছেন? আমি মন্ডল সভাপতি রিজাইন করেছি। আপনি তো অন্যদিকে প্রধানও আছেন, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে থাকছেন। যদি মেম্বার এবং কমিটির ছেলেপেলে বলে এটাও ছাড়তে হবে, প্রধানের পদ থেকে রিজাইন মারবো। বহিরাগত প্রার্থী মানবো না বলেছে সাধারণ মানুষ, আমি বলছি মানবো না। হ্যাঁ, আমি এই প্রতিবাদের জন্যই এই পদ থেকে সরে দাঁড়িয়েছি। বর্তমান বাগদায় তৈরি হয়েছে বাই ইলেকশন উপনির্বাচনে, তাতে করে আপাতত আমার যে দায়িত্ব রয়েছে সেটা যাকে ক্যান্ডিডেট করা যায় সেই নিরিখে দাঁড়িয়ে পদত্যাগ করছি। দল ছাড়ছি না, মনে প্রাণে বিজেপিটা করি, আগামী দিনেও বিজেপিই করব। বিজেপিদের মধ্যে কেউ কারোর কথা শোনে না, কোনো কর্মীদের কোনো মূল্যায়ন করে না, তাদের মতামতকে কোনো গুরুত্ব দেয় না। একটা দল উপর থেকে নিচ পর্যন্ত টোটাল গোষ্ঠী কন্দলে জর্জরিত, অতএব সেখানে আরো মানুষ পদত্যাগ করবে এবং দল ছাড়বে, শুধু সময় রাখবে। এবার নন্দীগ্রামের দিকে নজর রাখবো। নন্দীগ্রামে পুলিশকে ঘিরে ক্ষোভ, বোমা উদ্ধারে গিয়ে ক্ষোভের মুখে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। যে ছবি আপনারা দেখছেন, নন্দীগ্রামের দাউদপুরের সাইফুল্লাহ চকে রীতিমতো উত্তেজনা। সুজিত রয়েছে, ঠিক সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, কি কারণে এই বিক্ষোভ স্থানীয়দের? পুলিশের বিরুদ্ধে তো ক্ষোভ রয়েছে মানুষের। ঠিক যেটা মানুষের ক্ষোভ, তারা বলছেন যে পুলিশ নিষ্ক্রিয়, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এলাকায় এ ধরনের অসামাজিক কাজ বাড়ছে, যেখানে কিনা বোমা উদ্ধার হচ্ছে, তাজা বোমা ফাটছে এবং বোমা বাঁধতে গিয়ে মানুষজনের আহত হওয়ার এবং মৃত্যুরও খবর হচ্ছে। সেখানে পুলিশ অনেকখানি হাত গুটিয়ে বসে রয়েছে এবং সেটাই মানুষ বলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ জানাচ্ছেন এবং গোটা ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। তেমন পুলিশের যে বলা যায় যে টিম, তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করতে চাইছিলেন এবং লোক উদ্ধার করে নিষ্ক্রিয় করার চেষ্টা করতে চাইছিলেন, কিন্তু এলাকার মানুষ, ওই এলাকার মানুষ তার ক্ষোভ রীতিমতো পুলিশকে ঘিরে তারা দেখাতে চান এবং তাদের যে ক্ষোভ বিক্ষোভ সবটাই পুলিশকে ঘিরেই চলে এবং দীর্ঘক্ষণ চলে। আরো পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হয়। এর মধ্যে তৃণমূল ও বিজেপির মধ্যে ঘটনা নিয়ে কিন্তু চাপানুতর শুরু হয়ে গেছে। বেশ, বিজেপির রাজনীতির কালচারটা ঠিক এরকমই, তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে, তারা বোমাগুলি তৈরি করে। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের বাড়ির পাশে বোমা রেখে দিয়ে আমাদের উপরে দোষ চাপায়। দাউদপুর অঞ্চলে যেটা হয়েছে, ওখানে একজন বিরাট বিজেপির লিডার আব্বাস বেগ, তার নেতৃত্বে এগুলো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেবাংশু এখানে গোয়ারা হারার ফলে এই বুথ যেহেতু, পাশের বুথ যেহেতু বিজেপির লিড নিয়েছে, তার ফলে এই এলাকার তৃণমূল নেতৃত্ব, এই অঞ্চলের শেখ শামসুলের নেতৃত্বে এই এলাকার তৃণমূলের বুথ সভাপতি রঙ্গলাল বারিক ও শঙ্কর রঞ্জিতের নেতৃত্বে দিনের পর দিন, রাতের পর রাত বাইক ভ্যানে এসে দাপট দেখাচ্ছে, ঝামেলা করতেছে, বোম ফাটাচ্ছে। এই এলাকার অন্যান্য জায়গায় আরও তৃণমূলের বিভিন্ন বাড়িতে আরও বোম বন্দুক থাকতে পারে। পুলিশের হাতে তৃণমূলের এক কর্মীকে সক্রিয় নেতৃত্ব, যার নেতৃত্ব হয়েছে, তাকে তুলে দিয়েছিলাম, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। সম্পত্তি নিয়ে বিবাদের জের, ছেলের হাতে আক্রান্ত মা। সল্টলেকের সিএফ ব্লকের ঘটনা। দাদা বৌদিকে মারধরের অভিযোগ ও ছোট ভাইয়ের বিরুদ্ধে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, যেখানে
ছেলের হাতে আক্রান্ত মা দাদা বৌদিকেও মারধরের অভিযোগ রয়েছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ভাইয়ের হাতে আক্রান্ত দাদা বৌদি, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, সম্পত্তি নিয়ে বিবাদের জের ছেলের হাতে আক্রান্ত মা, শুধু আক্রান্ত মা নয় দাদা বৌদিকেও মারধর করার অভিযোগ। আর সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি সল্টলেকের সেফ ব্লকের ঘটনা। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, ঠিক কি বিষয়টা একটু জানতে চাইবো, সম্পত্তি নিয়ে কিসের বিবাদ? তো সম্পত্তি নিয়ে মূলত বিবাদ এবং অবিলম্বে বাড়ি বিক্রি করতে হবে, এমনটা কিন্তু ছোট ছেলের বক্তব্য। এই নিয়েই কিন্তু একেবারে গত 15 তারিখে সল্টলেকের বাড়িতে কিন্তু চড়া হয় ছোট ছেলে, এবং কয়েক মাস আগেই তিনি একেবারে দুবাই থেকে কলকাতায় ফেরে, এবং কলকাতায় ফেরার পরে নিউ টাউনের বাড়িতে সুভাষিস মুখার্জি ছোট ছেলে তিনি কিন্তু থাকতেন। তারপরে গত শনিবার অর্থাৎ 15 তারিখে সল্টলেকের যে বাড়িতে মিনতি মুখার্জি মা, তার 87 বছর বয়স, এবং বড় ছেলে এবং তার ছেলের বউ এই বাড়িতেই থাকতেন। এই বাড়িতে চড়াও হয় এবং চড়াও হওয়ার পরে বাড়িতে এসে দেখে যে তালা বন্ধ অবস্থায় আছে। হাতুড়ি নিয়ে কিন্তু সেই বাড়ির তালা ভাঙা হয়। পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় বাড়ির ভিতরে প্রবেশ করার পরে তার মাকে মারধর করা হয়, আক্রান্ত করা হয়, এবং তার যে দাদা অর্থাৎ তার দাদাকেও মারধর করা হয় এবং তার বৌদিকে মারধর করা হয়, হাতুড়ি দিয়ে মারধর করা। এরপরে যখন একেবারে পরিবারের পক্ষ থেকে তার দাদা 100 নম্বর ডায়াল করে, বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে আসছে এমনই খবর পায়। সেই সময় ছোট ছেলে একেবারে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় তার বৌদি এবং দাদা বাইরের যে গেট, সেই গেট আটকে দেওয়ার চেষ্টা করলে তাকে কিন্তু আবারও মারধর করা হয়। সিসিটিভি ফুটেজে কিন্তু একেবারে স্পষ্ট সেই ছবি দেখা যায়, হাতুড়ি দিয়ে মারধর করছে। বাড়ির তালা, মিটার বক্স, এই সমস্ত কিছু হাতুড়ি দিয়ে কিন্তু ভাঙার অভিযোগ ছোট ছেলে সুভাষিস মুখার্জির বিরুদ্ধে। 87 বছরের বৃদ্ধা মা, তাকেও কিন্তু মারধর করা হয়, এমনটা কিন্তু এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এবং এরপরে বিধাননগর উত্তর থানায় লিখিত মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বৃদ্ধার আরও অভিযোগ, এর আগেও কিন্তু একাধিকবার এই ছোট ছেলে যখন দুবাই থেকে ফিরেছিল সেই সময় এই বাড়িতে কিন্তু চড়া হয়েছিল, কিন্তু সে সময় পুলিশই কোনো সাহায্য পায়নি। ঠিক আবারও কিন্তু এরকম ঘটনা, এবং বৃদ্ধা মা দাদা বৌদিকে মূলত মারধর, এই বাড়ি বিক্রি করতে অবিলম্বে এমনটাই দাবি ছোট ছেলে, সেই নিয়েই কিন্তু এই বিবাদ। তমশ্রী। বেশ অনুপ, ছোট ছেলে কি ধরনের অত্যাচার করছে? একটা লোক বউ ছেলে মেয়ে নিয়ে ফিরে উঠছে। আমি বলছি কে 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 কেউ যে আমরা কি বলে থাকবো, বলে কে বলে থাকবো, বলে যে আমার ছোট ছেলে বলে। আর একদিন ভাড়া নেওয়ার জন্য আমারই কয়েকজন ওখান থেকে এসে ডাকছে ওকে, এরকম ধরনের অত্যাচার করছে। বলে যে কে ভাড়া দেবে বলেছে, বাড়ি এখন সব কিছু ঠিক হয়নি। আবার আর একদিন এসে তালা দিয়েছে, নতুন ঠিক তাস কেটে দিয়েছে। মানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বাড়ি বিক্রি করবার জন্য আপনার উপর প্রেসার ক্রিয়েট করছে। মেয়ে ছেলে প্রেসার করছে।